মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা দুজনেই নিজের ঘরে শুয়েছিল। বাইরে প্রচণ্ড অন্ধকার ছিল, আকাশেও শুধু তারা দেখা যাচ্ছিল। দূরে কোথাও শিয়ালের কান্নার আওয়াজ ভেসে আসছিল। ঘড়িতে যেই 12টা বাজলো, একটা কালো বিড়াল ওদের ঘরে চলে আসলো আর কাঁদতে আরম্ভ করলো। মিস্টার মালহোত্রা তাকে তাড়ানোর জন্য নিজের জায়গা থেকে উঠে বসলেন, আর তিনি দেখলেন মিসেস মালহোত্রা হঠাৎ করে নিজের জায়গায় উঠে বসলেন। কিছুক্ষণ পরে তিনি যন্ত্রের মতো কিচেনে পৌঁছলেন, আর ওখানে থাকা কেরোসিনের জার থেকে কেরোসিন নিজের ওপর ঢেলে তিনি আগুন জ্বালিয়ে ফেললেন। তার চিৎকারে সারা পাড়া জেগে গেল। সবাই ওনাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু ওনারা তাকে বাঁচাতে পারলেন না। পরের দিন সকালে যখন ইন্সপেক্টর সেই জায়গার তদন্ত করছিলেন, তো ওনারাও খুব একটা কিছু পেলেন না, কোনো এরকম প্রমাণ বা এরকম খবর যা এটা প্রমাণ করতে পারে যে মিসেস মালহোত্রার খুন হয়েছে। ইন্সপেক্টর সাহেব, আপনি আমার কথা শুনছেন না কেন? আমার ওয়াইফ রাতে আমার পাশেই শুয়েছিল, হঠাৎ ও উঠে বসলো, কিচেনে গিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে ফেললো। আপনার কথায় কিভাবে বিশ্বাস করব বলুন? আপনার বাড়িতে গত 6 মাসে এই নিয়ে 3টে মার্ডার হলো। প্রত্যেকবার আপনি মৃত্যুগুলোকে অঘটন হিসাবে দেখছেন, নয়তো এমন কোনো গল্প বলেন যেটা সত্যি হিসাবে মেনে নেওয়াটা আমাদের অসম্ভব। আর আজ আপনি বলছেন উনি ঘুম থেকে উঠে নিজেই নিজেকে জ্বালিয়ে নিলেন। ক্ষমা করবেন মিস্টার মালহোত্রা, আপনি যদি কোনো বাচ্চাকেও এই কাহিনী বলেন, সেও এটা মেনে নেবে না। আর যদিও আমাদের কাছে এখন কোনো প্রমাণ নেই, কিন্তু এটা আপনি মনে রাখবেন, আমি আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো, আর তখন আপনি জেলের ভেতরে বসে নতুন কাহিনী বানাতে থাকবেন। আমি সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন। মিস্টার মালহোত্রার কথা শুনে ইন্সপেক্টর নিজের একজন হাবিলদারকে ওনার ঘরের বাইরে নজর রাখতে বলে চলে যান। হঠাৎ ওনার দৃষ্টি ঘরের বাইরের বাগানের ওপর পড়ে। পুরো বাগান শুকিয়ে গিয়েছিল, মনে হয় যেন রোদে ঝলসে গিয়েছিল। ইন্সপেক্টর মনে মনে ভাবছিল, এখন তো বর্ষাকাল চলছে, এই সময় তো দেয়ালেও সবুজ ঘাস গজিয়ে যায়, তাহলে এই বাগানের এই অবস্থা কেন? আশেপাশের ঘরে তো সবকিছু সবুজ। ইন্সপেক্টর চলে যাওয়ার পরে মিস্টার মালহোত্রা একটা চেয়ারের উপর নিজের মাথা ধরে বসে পড়লেন, আর উনি সমস্ত পুরনো কথা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। কিছুদিন আগেই যখন ওনার ছেলে গ্রাম থেকে ফিরেছিল, তখন সে কতটা বদলে গিয়েছিল, যেন অন্য কারো ইশারায় চলতে থাকা একটা রোবট। রবি, কোথায় তুমি? চলে এসো, খাবার তৈরি। উনি বারবার ডাকা সত্ত্বেও যখন তার ছেলে তার কাছে এলো না, তখন সে ছেলের ঘরে গিয়ে দেখলেন যে ছেলে নিজের ঘরে অন্যমনস্কভাবে পায়চারি করছিল। এই দৃশ্য তিনি সহ্য করতে পারলেন না। সেই দৃশ্য দেখে মিসেস মালহোত্রা ছেলের কাছে পৌঁছে গেলেন, ছেলের হাত নিজের হাতে নিলেন, দেখলেন তার নখ অনেক বড় হয়ে গেছিল, আর ছেলের গা ছিল বরফের মতন ঠান্ডা। এত ঠান্ডা গা দেখে তিনি ঘরের হিটার চালু করলেন, আর ছেলেকে হিটারের সামনে বসিয়ে দিলেন। হিটারের সামনে বসতেই ছেলের শরীর পুরো শক্ত হয়ে গেল, তার চোখটা গোল গোল ঘুরছিল, আর সে এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ করে সে যখন নিজের মাথাটা সোজা করলো, তার গলাটা লম্বা হতে শুরু করলো। তার ছেলের জিরাফের মতো লম্বা গলা দেখে উনি চিৎকার করে উঠলেন, আর সেই চিৎকার শুনে যখন পুরো পরিবার সেখানে গেল, তো ছেলে পাশে রাখা কাঁচের বোতল ভেঙে নিজের হাতে শিরা কেটে ফেলল। আর কাকতালীয়ভাবে সেদিনও অমাবস্যার রাত ছিল। মিস্টার মালহোত্রা আরাম কেদারায় বসে মনে মনে ভাবছিলেন যে ছেলে কয়েকদিন আগেই মারা গেল, আর আজকে তার স্ত্রীও চলে গেলেন। এগুলো কি আত্মহত্যা নাকি অন্য কিছু, কিছুই বুঝতে পারছি না। যবে থেকে এই বাড়িতে আসছি কোনো কিছু ভালো হচ্ছে না। ভাবতে ভাবতে মিস্টার মালহোত্রা আবার অতীতে পৌঁছে গেলেন। পুরো ঘর সুন্দর আলোকসজ্জা আর ফুলে সাজানো। অতিথিরা এসেছেন। মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা সব অতিথিদের স্বাগত জানাতে ব্যস্ত। মানতেই হবে আপনার চয়েস মালহোত্রা। মালহোত্রা স্যারের রিটায়ারমেন্টের পর আপনি খুব সুন্দর এই বাড়িটা বেছে নিয়েছেন, কিন্তু আমি শুনেছি এখানে আগে। বলতে বলতে সেই অতিথি চুপ হয়ে গেলেন, কিন্তু তার অসম্পূর্ণ কথার রেশ ধরে আরেকজন বলে উঠলেন,
আরে কি বলতে চাও শর্মা? এটাই না যে এখানে আগে একজন তান্ত্রিক থাকতো, যে আত্মাকে নিজের বশে করে ফেলতো? হ্যাঁ, ঠিকই বলেছো, এটাও তো আমি শুনেছি। আসলে এই জায়গাটার ব্যাপারে যেটা বলছো সেটা ঠিকই নাকি? তুমিও না কারো একজন গৃহপ্রবেশের পার্টিকে এনজয় করার আগে কি সমস্ত উদ্ভট কথাবার্তা বলছো? আরে আমি তো নর্মাল কথাই বলছিলাম। আরে তুমি তো খারাপ ভাবলে, কিন্তু তবুও বলবো আমি, পার্টি তো ঠিক আছে একবার, কিন্তু একটু গৃহপ্রবেশের পুজো করে নিলে ভালো হতো না? আমি শুনেছি যে অমাবস্যার রাতে অনেক লোকেরা আত্মাদের দেখতে পায়, আর ওরা মানুষ বা জন্তু যে কারোর শরীরের ওপর ভর করতে পারে। আর হ্যাঁ, মনে হয় কালকেই অমাবস্যার রাত। সেই লোকগুলোর কথা শুনে মিসেস মালহোত্রা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। অমাবস্যার দিন সকালেই তিনি ভগবানের পূজা অর্চনা করেন। তারপরে বিকেল হতেই ঘরের মধ্যে যজ্ঞের আগুনের ধোঁয়া ছড়াতে থাকেন। এসব কি বোকার মতন কাজ? পড়াশোনা জানার পরে এসব অন্ধবিশ্বাসে তুমি বিশ্বাস করছো? কালকেই আমাদের গৃহপ্রবেশ হলো আর আজকেই সব দেয়াল কালো করে ফেললে। মিস্টার মালহোত্রার কথা শুনেও মিসেস মালহোত্রা সেটা মানলেন না, আর তিনি ঘরের চারপাশে মন্দিরের থেকে আনা বিভূতি দিয়ে ঘরের আশেপাশে একটা গণ্ডি কেটে দিলেন। যেই রাতের 12টা বাজলো, ঘরের আশেপাশে খুব আওয়াজ আসতে থাকলো, যেন কেউ প্রচন্ড দুঃখে আছে আর যন্ত্রণায় ছটফট করছে। আওয়াজ শুনে মিসেস মালহোত্রা জেগে উঠলেন। এই ওঠো না, দেখো বাইরে থেকে কারোর আওয়াজ আসছে। ওনার কথা শোনার পরেও মিস্টার মালহোত্রা সেটা শুনলেন না। মিসেস মালহোত্রা একা বাইরে যেতে ভয় পাচ্ছিলেন। ঠিক সেই সময় কে যেন জোরে চিৎকার করে উঠল, আর তারপরে সব নিস্তব্ধ হয়ে গেল। উনি জানলা দিয়ে দেখলেন কোনো একজন জানোয়ার নিজেকেই কষ্ট দিচ্ছিল। পরের দিন সকালে বাগানে একটা কুকুরের লাশ পড়েছিল। সবাই অবাক হয়ে ভাবল, মেইন গেট বন্ধ থাকার পরেও এই কুকুর ঘরের মধ্যে ঢুকলো কি করে? আর তারপরের প্রশ্ন ছিল, যদি ঘরের মধ্যে কুকুরটা চলেও এলো তাহলে ওকে মারলো কে? এসব কথা ভাবতে ভাবতে মিস্টার মালহোত্রা কুকুরের লাশটা ঘরের বাইরে বার করে ফেললেন। দেখলে তুমি, কাল অমাবস্যার রাতে উঠোনে এইভাবে মৃত কুকুরের লাশ পড়ে থাকা? কি ভয়ঙ্কর ব্যাপার এটা। মনে হয় কেউ শত্রুতার কারণে এটা করেছে। আরে এটাও তো হতে পারে যে তুমি যে টোটকা করেছিলে না, তাতে হয়তো ওই জানোয়ারটা খেপে গিয়েছিল আর এরপর কোনো রকম টোটকা করবে না, বুঝলে? সেই দিন মিসেস মালহোত্রাকে তো তিনি বুঝিয়ে ফেলেছিলেন, কিন্তু আজকে বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। ছেলে আর স্ত্রীর পরে এবার ওনার নিজের পালা নয় তো। ভাবতে ভাবতে তিনি সর্বাঙ্গ দিয়ে ঘামতে থাকলেন। আমাকে নিশ্চয়ই কারো সাহায্য নিতে হবে, এটা বলে তিনি যেই নিজের পায়ে দাঁড়ালেন, হঠাৎ করেই তার সমস্ত শরীর অবশ হয়ে গেল। তার সামনে তার ছেলে, স্ত্রী আর সেই কুকুরটা দাঁড়িয়েছিল। সেটা দেখে তিনি হেসে ফেললেন। শুনোয় না তুমি? হ্যাঁ আমি। এসো এসো আমার কাছে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। স্ত্রীর ডাকে মিস্টার মালহোত্রা আগে এগোতে লাগলেন। তার হাতের নখ বড় হয়ে গিয়েছিল আর চেহারাতেও বাঁদরের মতন চুল গজিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি তোমার কাছে। আমিও তোমাদের ছাড়া থাকতে পারবো না। কিছুক্ষণ পরে তিনি তার বড় বড় নখ দিয়ে নিজেকেই আঁচড়াতে লাগলেন। পুরো শরীর থেকে রক্ত ঝরছিল। সেই কুকুর মাটিতে পড়তে থাকা রক্ত খাচ্ছিল। মা, আজকে কেন আমরা বাবাকে নিয়ে যাচ্ছি? আজকে তো অমাবস্যাও নয়। ছেলের কথা শুনে মিসেস মালহোত্রা জোরে জোরে হাসছিল। শুধু অমাবস্যাই নয়, যদি কেউ আমাদের জীবনে অধিকার ফলানোর চেষ্টাও করে তবে তাকে জীবন দিয়ে তার দাম দিতে হবে, আর এই পৃথিবীকে বিদায় জানাতে হবে। ভয়ানক কালো অন্ধকার রাতে চারিদিক নিস্তব্ধ ছিল। চাঁদও মেঘের সঙ্গে লুকোচুরি খেলছিল। এরকম নিকষ কালো রাতে প্রদীপ আগে এগোতে এগোতে এদিক ওদিক দেখছিল। আর সেই অন্ধকারের মধ্যে নিস্তব্ধতাকে চিরে শুধুমাত্র তার পায়ের আওয়াজ আসছিল। চলতে চলতে হঠাৎ করে প্রদীপ থেমে গেল, আর সেই ঠান্ডা অন্ধকার রাতেও সে ঘেমে গেল। সামনে একজন মহিলা কালো কাপড় পরে দাঁড়িয়েছিল। তার এলোমেলো চুল, চোখের জায়গায় গর্ত, মাথা থেকে বয়ে চলা রক্ত। তাকে অত্যন্ত ভয়ানক লাগছিল।
সে ধীরে ধীরে প্রদীপের দিকে এগিয়ে আসছিল। তাকে নিজের দিকে আসতে দেখে প্রদীপ পেছন দিকে দৌড় দিল, কিন্তু সে নিজের হাতটাকে আগে বাড়িয়ে তাকে পেছন থেকে ধরে ফেলল। প্রদীপ তার হাতের থেকে বাইরে বেরোনোর নিষ্ফল চেষ্টা করতে লাগলো। প্রদীপকে মাটির মধ্যে জোরে আছড়ে ফেলে নিজের নখ দিয়ে প্রদীপের পেটটা চিড়ে ফেলল, আর সেখান থেকে মাংস বার করে খেতে লাগলো। এই গ্রামে কেউ বাঁচবে না, সবাই আমার শিকার হবে। শহর থেকে আসার বাস যেই মাত্র বাস স্ট্যান্ডে থামলো, সিনহা সাহেব তাড়াতাড়ি বাসের দিকে এগিয়ে গেলেন। তার 18 বছরের নাতনি এক বন্ধুর সঙ্গে এসেছিল। নিজের দাদুকে সামনে দেখে তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরল। দাদু, তোমায় বারণ করেছিলাম তো স্টেশনে আসার জন্য। আরে, পুরো 7 বছর পরে তুই আসছিলি, আমি তো অপেক্ষাই করতে পারলাম না, তো সেই জন্য আমি নিজেই এখানে চলে এলাম। ওনার কথা শুনে রাধিকা আর তার বন্ধু দুজনেই হাসছিল। দুজনে নিজের ব্যাগপত্র উঠিয়ে দাদুর পেছন পেছন চলতে লাগলো। মোহিত গ্রামের ঘরগুলোর দিকে তাকাচ্ছিল। হঠাৎ সে কিছু একটা দেখলো আর ইশারায় রাধিকাকে বলার চেষ্টা করছিল। রাধিকাও গ্রামের ঘরগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে গেছিল। প্রত্যেকটা ঘরের দরজার বাইরে লেখা ছিল নালেবা। নালেবা? নালেবার মানেটা কি? আরে ওটার মানে কালকে এসো বলছে, কিন্তু এখানকার প্রত্যেক দরজায় এটা কেন লেখা আছে? ওই দুজনের কথা শুনে দাদু পেছন দিকে তাকালো, আর উনি রাধিকার মাথায় হাত রাখলেন। বাবু, তুমি এখানে গ্রামের লোকেদের ওপর রিসার্চ করতে এসছো, এটা খুব ভালো কথা, কিন্তু গ্রামের লোকেদের বিশ্বাসের ওপর কখনো প্রশ্ন করো না, হ্যাঁ? কিন্তু দাদু, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এখানকার লোকজন এটা লিখে রেখেছে। সিনা সাহেব ওদের দিকে রেগে তাকালেন আর চুপচাপ ঘরের দিকে চললেন। ঘরে রাধিকার দিদিমা ওদের জন্য অপেক্ষা করছিলেন। ঘরে পৌঁছে দুজনে খাবার খেলো, আর ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। যাত্রাতে ক্লান্ত হওয়ার জন্য দাদু মোহিতের বিছানা নিজের ঘরে করে দিলেন, আর রাধিকাকে দিদিমার সঙ্গে গেস্ট রুমে শুইয়ে দিলেন। বাবু, আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই, সে যাই হয়ে যাক না কেন, রাত্রিবেলা বাড়ির বাইরে বেরিও না। এখানে এসব কি চলছে? সোনা, তুই এখন ক্লান্ত, এখন শুয়ে পড়, সকালে কথা বলবো। সবাই ঘুমিয়েই ছিল। এমন সময় হঠাৎ করে দরজায় কেউ জোরে ধাক্কা মারতে লাগলো। আওয়াজ এতটাই জোরে ছিল যে রাধিকা উঠে দরজা খুলতে গেল, তো দিদিমা তার হাতটা ধরে ফেললেন। রাধিকা অবাক হয়ে তার দিকে তাকালো। ঠিক তখনই মোহিত বাইরে থেকে চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও! রাধিকা, প্লিজ সেভ মি, আই নিড ইউ। রাধিকা! ঠাকুমা, এটা তো মোহিতের গলা। কি হয়েছে ওর? আমি গিয়ে দেখি। ওর কিচ্ছু হয়নি, তুই এসে চুপচাপ শুয়ে পড়। রাধিকা, এসো, প্লিজ প্লিজ রাধিকা! মোহিতের আওয়াজ শুনে রাধিকা যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দিদিমা তাকে নিজের দিব্যি দিয়ে সকাল পর্যন্ত বাইরে যেতে বারণ করলেন। কিছুক্ষণ পর দরজার ধাক্কা আর মোহিতের আওয়াজ দুটোই থেমে গেল। রাধিকা সারা রাত মোহিতের চিন্তায় জেগে রইল। যেই সকাল হলো, রাধিকা তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে মোহিতের ঘরে পৌঁছলো, তো সেখানে মোহিত আর দাদু দুজনেই ঘুমোচ্ছিল। রাধিকার পায়ের আওয়াজে দাদুর ঘুম ভেঙে গেল। আরে বাবু, এত সকালে এখানে কিছু চাইছিস কি? রাধিকা কিছু বলার আগেই দিদিমা তার পেছন পেছন সেখানে চলে এলেন। রাতে ও এসেছিল। দিদিমার কথা শুনে দাদু প্রচন্ড অবাক হয়ে গেলেন। কিন্তু আমরা তো কোনো আওয়াজ শুনতে পাইনি। ও রাধিকাকে মোহিতের গলা করে ডাকছিল। কে এসেছিল? তোমরা কার কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদিমা তার হাত ধরে দরজার সামনে নিয়ে গেলেন। দরজায় রক্তাক্ত হাতের ছাপ ছিল, আর কালো রঙের দুটো পা উল্টো দিক করেছিল। এইসব কি ঠাকুমা? এটাই হলো এই গ্রামের রহস্য। প্রত্যেক রাতেই ওই মহিলা আসে আর প্রত্যেক বাড়িতে ঢোকার চেষ্টা করে। কেউ যদি দরজা খোলে
তাহলে তার মৃত্যু নিশ্চিত। তোমরা সবে সবে এসেছো, তাই ওর সত্যি তোমরা জানো না। হয়তো এটাই কারণ হবে, তাই ও আজ আমাদের বাড়িটাই বেছে নিয়েছে, যাতে তোমাদের মধ্যে কাউকে স্বীকার করতে পারে। দিদিমা, আপনি হেয়ালি কেন করছেন? সত্যি করে বলুন না, আসল ব্যাপারটা কি? মোহিতের কথা শুনে দিদিমা দীর্ঘশ্বাস ছাড়লেন। সোনা, ঘটনাটা বেশি দিনের পুরনো নয়। এই গ্রামের জমিদারের মেয়ে সুহানি দেখতে ভারী সুন্দর ছিল, কিন্তু ওর গলার স্বর খুব বেশি তীক্ষ্ণ, কাকের মতো শোনাতো। ও কথা বললেই লোকজন ওকে নিয়ে ঠাট্টা করত। ছোটবেলায় ও কিছুই মনে করতো না, কিন্তু যখন বড় হয়ে খুব সুন্দর যুবতী হলো, লোকজনের কথায়ও অপমানিত বোধ করত। কেউ ওর গলার স্বরের জন্য ওকে পছন্দ করতো না। একদিন কয়েকজন বাচ্চারা মিলে ওর আওয়াজ নকল করতে থাকে আর ওকে দেখে জোরে জোরে হাসতে থাকে। নিজেকে ওর থেকে ছোটদের কাছে মজা হতে দেখে ও সহ্য করতে পারে না, আর ও গ্রামের বাইরে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অপঘাতে মৃত্যুর জন্য ওর আত্মার শান্তি পায় না, আরও নিজের আওয়াজ বদলে লোকজনকে ডাকে আর তাদের মেরে নিজের জগতে নিয়ে যায় ও। সেসব তো ঠিক আছে, কিন্তু এই লেখার আসল রহস্যের মানেটা কি? প্রত্যেকেই ওর প্রতিশোধের শিকার হচ্ছিল। গ্রামে একজন সাধু বাবা এলেন আর উনি প্রত্যেকটা দরজার বাইরে নালে বা লিখতে বললেন, যাতে ওই মহিলা সেটা পড়ে চলে যায়। ওর থেকে মুক্তির কোনো উপায় নেই? ওর মুক্তির উপায় তো আমি জানি না, কিন্তু লোকেদের ঘৃণার কারণে সে মারা গিয়েছিল। হয়তো ভালোবাসা ওকে মুক্তি দিতে পারে। আমি চেষ্টা করব ওকে মুক্তি দেওয়ার। তুমি ওকে মুক্তি দেবে, কিন্তু কি করে? আমি তোমাকে কোথাও যেতে দেব না। যে কাজের জন্য এখানে এসেছো সেই কাজ করে শীঘ্রই শহরে ফিরে যাও। দিদিমার কথা শুনে মোহিত আর রাধিকা একে অপরের দিকে দেখতে থাকে। মোহিত ইশারায় রাধিকাকে চুপ থাকতে বলল। কিছুক্ষণ পরে দুজনে দাদুর সঙ্গে গ্রামের লোকেদের জীবনের ওপর রিসার্চ করার জন্য তাদের সঙ্গে দেখা করতে শুরু করলো। ঘুরতে ঘুরতে ওরা সবাই গ্রামের বাইরে চলে এলো, যেখানে সেই কুয়া ছিল। চলো বাবু, আজকের জন্য এটা যথেষ্ট। এতক্ষণে তোমার দিদিমা খাওয়ার নিয়ে অপেক্ষা করছে হয়তো। দাদু, তুমি এগো, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। মোহিত একটু মাঠের দিকে যেতে চায়। আরে তাতে কি হলো, একসঙ্গে যাব। কিন্তু রাধিকা ওনার কথা শুনল না আর ওনাকে ঘরে পাঠিয়ে দিল। উনি চলে যাওয়ার পরে দুজনে সেই কুয়োর দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। দুজনে একটু দূরেই ছিল কি হঠাৎ করে কুয়োর ভেতর থেকে ঘূর্ণিঝড় উঠতে শুরু করলো। সেই ঘূর্ণিঝড়ের জন্য উঠতে থাকা ধুলো, মাটি দুজনের চোখের ভেতর চলে গেল। দুজনে চোখ বন্ধ করে ফেললো। মোহিত, আর ইউ অলরাইট? ইয়েস। সেই ঘূর্ণিঝড় উড়তে উড়তে তাদের সামনে চলে এলো আর দুজনকেই নিজের মধ্যে নিয়ে নিল। ওরা দুজনেই ঘূর্ণিঝড়ের সঙ্গে গোল গোল ঘুরছিল, আর তখনই অত্যন্ত জোরে আর তীক্ষ্ণ একটা হাসির আওয়াজ এলো। দুজনেই নিজের কান হাত দিয়ে বন্ধ করে ফেলল। ছেড়ে দাও আমাদের, আমরা তোমায় মুক্তি দিতে এসেছি। রাধিকার কথা শুনে ঘূর্ণিঝড় এক ভয়ানক মহিলার রূপে পরিণত হলো। মুক্তি? আমার চাই না কোনো মুক্তি, আমার চাই প্রতিশোধ, যেটা আমি নিজেই নিয়ে ছাড়বো। বলতে বলতে মোহিতকে সে শূন্যে তুলে ফেলল। মোহিত শূন্যে ভাসছিল। ওর অবস্থা দেখে রাধিকা ভয় পেয়ে গিয়েছিল। ছেড়ে দাও ওকে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? আমার কোনো বন্ধু নেই, আমার আওয়াজে সবাই ভয় পায়। আমি তো ভয় পাইনি, আমায় নিজের বন্ধু বানিয়ে নাও। বলতে বলতে রাধিকা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেল। রাধিকার চোখে সত্যতা দেখে সে বিশ্বাস করতে শুরু করলো। সে মোহিতকে শূন্য থেকে নিচে নামিয়ে দিল। তুমি কি সত্যিই আমার বন্ধু হবে? হ্যাঁ, আমি তোমার বন্ধু হব, কিন্তু আমার একটা শর্ত আছে। আজকের পরে তুমি আর গ্রামের লোকেদের বিরক্ত করবে না। ঠিক আছে, তোমার বন্ধুত্বের জন্য এটাও মেনে নিলাম,
এখন তুমি আর আমি সত্যিকারের বন্ধু, আমাদের কেউ আলাদা করতে পারবে না। বলতে বলতে সে রাধিকাকে ধরে তার শরীরকে চিরে ফেলল। রাধিকার আত্মা তার শরীর থেকে বাইরে বেরিয়ে এলো আর সেই মহিলার সঙ্গে কুয়োর পাশে বসে পড়ল। আজও রাধিকা আর ওই মহিলাকে সেই কুয়োর পাশে বসে গল্প করতে দেখা যায়। কখনো কাউকে নিয়ে ঠাট্টা করো না, না হলে মৃত্যুর পরে বন্ধুত্বের জন্য হাহাকার করবে।